এই একটা বাক্য ছিল স্ফুলিঙ্গ। দশকের পর দশক ধরে জমতে থাকা বারুদে আগুন ধরে গেল সেই রাতে। বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলের মেয়েরা তালা ভেঙে বেরিয়ে আসলো রাজপথে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। মানুষের ন্যায্য দাবিকে অস্বীকার করার একটা পুরাতন কৌশল আছে শাসকদের। প্রথমে তার ন্যায্যতাকে শুনবেন না, এরপর তাকে ব্যঙ্গ করুন, পরিহাস দিয়ে দুর্বল করে দিন, আর সবশেষে এমন একটা শব্দ ব্যবহার করুন যা ঘৃণা ছড়ায়, যা বিভেদ তৈরি করে। ভাগ করো আর শাসন করো, এই নীতির সবচেয়ে কার্যকর অস্ত্র। ঠিক এই কাজটি করেছিলেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই ঘৃণার জবাবে গর্জে উঠেছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই 14 জুলাই রাতে ঠিক কি ঘটেছিল সেই ইতিহাসে আজকে আমরা ফিরব। কিন্তু তার আগে আমাদেরকে বুঝতে হবে কিভাবে ইতিহাসকে শাসকের যন্ত্র বানিয়ে ইতিহাস বিরোধী কাজ করা হয়। বাংলাদেশে যেমন শাসকেরা এই পথ বেছে নিয়েছিল, তেমনি বিশ্বজুড়েও আমরা দেখেছি কিভাবে ক্ষমতা রাজনৈতিক ঘৃণা উৎপাদনের কারখানা হয়ে ওঠে। 14 জুলাই 2024 গণভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উদ্দেশ্য করে যেই বিষাক্ত বাক্যটি উচ্চারণ করেছিলেন, তা বাংলাদেশের ইতিহাসের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তিনি বলেছিলেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? ওই প্রশ্নটা ছিল ক্ষমতার মসনদ থেকে ছুড়ে দেওয়া একরাশ ঘৃণা, ক্ষমতায় বসে থেকে জনগণের উপর বিদ্বেষ উৎপাদনের কৌশল। এই একটা বাক্য ছিল স্ফুলিঙ্গ। দশকের পর দশক ধরে জমতে থাকা বারুদে আগুন ধরে গেল সেই রাতে। রাত 12টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘুমন্ত ক্যাম্পাস জেগে উঠল অপমানের আগুনে। জেগে উঠল নারীদের কণ্ঠ। বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলের মেয়েরা তালা ভেঙে বেরিয়ে আসলো রাজপথে। তাদের কণ্ঠে ছিল এক অবিশ্বাস্য স্লোগান, যা শুনে ক্ষমতাসীনদের পায়ের তলার মাটি কেঁপে উঠল। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ছাত্ররা স্লোগান দিল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এই স্লোগান শুধু একটা পাল্টা জবাব ছিল না, এটা ছিল ক্ষমতার দেওয়া ন্যারেটিভকে প্রত্যাখ্যান করার সবচেয়ে শক্তিশালী শৈল্পিক বিদ্রোহ। শাসকের দেওয়া সবচেয়ে ঘৃণ্য গালিটাকেই যখন ছাত্ররা নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে নিল, তখন শাসকদের সবচেয়ে বড় চেতনার অস্ত্রটাই ভোঁতা হয়ে গেল। ব্যাপারটা এমন, প্রথমে এমন একটি শব্দ দিয়ে মানুষকে ভাগ করো যা দিয়ে তুমি মনে করো তাকে নৈতিকভাবে পঙ্গু করে দেবে। মুখে দাবি করো তুমি আসলে তা বোঝাও নি, কিন্তু তলে তলে সেই শব্দটিকে ব্যবহার করো ভিন্নমত দমনের সবচেয়ে ধারালো অস্ত্র হিসেবে। এরপর যখন ছাত্ররা সেই ফাঁদে পা না দিয়ে উল্টো সেই অপমান চিহ্নকে নিয়েই ব্যঙ্গ করে, তোমার দেওয়া তকমার রাজনীতিকে প্রত্যাখ্যান করে, তখন তোমার শব্দের অস্ত্র অকার্যকর হয়ে পড়ে। আর ঠিক তখনই শেখ হাসিনা তার আসল রূপ প্রকাশ করলো। নিরস্ত্র ছাত্রদের উপর নামিয়ে আনলো রাষ্ট্রীয় কামান গুলি। ছাত্রদের সেদিনের স্লোগান কেবল একটা সামান্য স্লোগান ছিল না, এটা ছিল স্বৈরাচারের ভাষা ও ক্ষমতার কাঠামোকে ভেঙে ফেলার এক অনবদ্য শৈল্পিক প্রতিবাদ, যার জবাবে শাসক গোষ্ঠী বুলেট ছাড়া আর কোনো উত্তর খুঁজে পায়নি। হাসিনার এই কৌশল পৃথিবীতে প্রথম ছিল না। ইতিহাস জুড়ে নিপীড়িত মানুষ শাসকের দেওয়া গালিকে কেড়ে নিয়ে নিজেদের গর্বের প্রতীকে পরিণত করেছে বারবার। ছাত্ররা বলেছিল, বেশ, তোমার সংজ্ঞায় অধিকার চাওয়া যদি রাজাকারী হয়, তবে আমরা রাজাকার। তোমার দেওয়া এই অপমানজনক তকমার কোনো মূল্য আমাদের কাছে নেই। তুমি আমাদের খুনি বললে আমরা খুনি, ডাকাত বললে ডাকাত, কারণ তোমার সার্টিফিকেট নিয়ে আমার পরিচয় নির্ধারিত হয় না। ইতিহাস জুড়ে নিপীড়িত মানুষ শাসকের দেওয়া গালিকে কেড়ে নিয়ে নিজেদের গর্বের প্রতীকে পরিণত করেছে। কৃষ্ণাঙ্গদের নিগা শব্দটা বলে গালি দেওয়া হতো, কৃষ্ণাঙ্গরা এই শব্দটিকে নিজের করে নিয়েছে।
নারীবাদীরা সাফ্রাগেট শব্দটিকে বানিয়ে নিয়েছে অধিকার আদায়ের স্লোগান। ছাত্ররাও ঠিক একই পথে হাঁটল। তারা বুঝিয়ে দিল শব্দের মালিক জনগণ, কোনো স্বৈরাচার নয়। আচ্ছা, রাজাকার শব্দটা তো জন্ম থেকে ঘৃণিত ছিল না? উর্দু ভাষায় এর অর্থ স্বেচ্ছাসেবক। আজও উর্দুভাষী অঞ্চলে এটা একটা ইতিবাচক শব্দ, কিন্তু 1971 সালে এই শব্দের গায়ে লেগে যায় রক্ত আর বিশ্বাসঘাতকতার দাগ। পাকিস্তানি হানাদার বাহিনীকে যারা এদেশের মাটিতে গণহত্যা, ধর্ষণ আর লুটের কাজে স্বেচ্ছায় সাহায্য করেছিল, সেই বাঙালি দালালদের নাম হয়েছিল রাজাকার। বাংলার ইতিহাসে শব্দটি হয়ে উঠেছে বিভীষিকার সমার্থক। আর সেই শব্দটিকেই কিনা বারবার ফিরিয়ে আনা হয় ক্ষমতার রাজনীতিতে। 2018 সালের কোটা আন্দোলনের সময় বর্ষিয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরী ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন। সেই সময় অনেক বুদ্ধিজীবী, লেখক, কলামিস্টরা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন। কিন্তু সব সীমা অতিক্রম করে যায় 2024 সালে। 2024 সালে যখন খোদ সরকার প্রধান এই শব্দটা ব্যবহার করলেন, তখন সীমা ছাড়িয়ে গেল। তিনি ভেবেছিলেন মুক্তিযুদ্ধের চেতনার একমাত্র ধারক ও বাহক একমাত্র তিনি আর তার দল। ভেবেছিলেন 71-এর সবচেয়ে পবিত্র আবেগকে ব্যবহার করে তিনি তরুণদের ন্যায়সঙ্গত দাবিকে পিষে ফেলবেন। তিনি বুঝতে পারেননি 71 কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়। 71 এই বাংলার মানুষের আত্মার আমানত। সেই আমানতকে আঘাত করলে মানুষ ফনা তুলে দাঁড়াবেই। ক্ষমতার এই খেলা পৃথিবীর নানা প্রান্তে নানা সময় মঞ্চস্থ হয়েছে। 20 শতকের শুরুতে ব্রিটেনে যখন নারীরা ভোটের অধিকারের জন্য লড়ছিলেন, তখন পুরুষতান্ত্রিক গণমাধ্যমগুলো তাদের ব্যঙ্গ করে বলতো সাফ্রাগেট। সাফ্রাগেটের অর্থ ছিল তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা সৃষ্টিকারী অকর্মণ্য নারী। তাদের নিয়ে কার্টুন ছাপা হতো, উপহাস করা হতো। কিন্তু সেই নারীরা এই অপমানকে গ্রহণ করে একে নিজেদের আন্দোলনের প্রতীকে পরিণত করলেন। আজ সাফ্রাগেট শব্দটি বিশ্বজুড়ে নারী অধিকারের একটা বীরপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেয়। আরও ভয়াবহ উদাহরণ মেলে রুয়ান্ডার ইতিহাসে। 1994 সালের গণহত্যায় হুতু চরমপন্থীরা তুৎসি জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করার আগে তাদের ইনকিয়েঞ্জি বা তেলাপোকা বলে ডাকত। এই শব্দটি ব্যবহার করা হতো তুৎসিদের অমানুষ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য, যেন তাদের পিষে ফেলাটা সহজ হয়। সবচেয়ে মর্মান্তিক কথা হলো, গণহত্যার পর যখন তুৎসি নেতৃত্বাধীন রুয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্ট ক্ষমতায়, তখন তারাও ভিন্ন মতের মানুষকে দমন করার জন্য সেই একই শব্দ ব্যবহার করতে শুরু করে। যেই শব্দ দিয়ে একদিন তাদেরকেই অপমান করা হয়েছিল, সেই শব্দটি হয়ে উঠল তাদের হাতে ভিন্ন মত দমনের অস্ত্র। এই প্রেক্ষাপটে রুয়ান্ডার গসপেল গায়ক কিজিতো মিহিগোর গল্পটা বলা যায়। কিজিতো ছিলেন একজন তুৎসি, যিনি গণহত্যায় নিজের বাবাকে হারিয়েছিলেন। তিনি হয়ে উঠেছিলেন শান্তির গায়ক। 2014 সালে তিনি একটি গান প্রকাশ করেন, যেখানে তিনি গণহত্যার শিকার সব মানুষকে স্মরণ করে কথা বলেন। আর এতেই সেখানকার তথাকথিত মুক্তিযুদ্ধের পক্ষের সরকার তার উপর ক্ষিপ্ত হয়। তাকে বিশ্বাসঘাতক অভিযোগে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 2020 সালে কারাগারে তার রহস্যজনক মৃত্যু ঘটে। রুয়ান্ডার এই ঘটনা দেখিয়ে দেয় কিভাবে মুক্তির সংগ্রাম থেকে উঠে আসা শক্তি নিজেও ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সেই পুরাতন ঘৃণ্য শব্দগুলোকে ব্যবহার করতে পারে। বাংলাদেশের আওয়ামী লীগও ঠিক একই পথে হেঁটেছে। শেখ হাসিনা ভেবেছিল রাজাকারের নাতিপুতি বলে তিনি ছাত্র জনতাকে নৈতিকভাবে দুর্বল করে দেবেন, কিন্তু ফল হলো উল্টো। এই একটি অপমান সারা দেশের মানুষকে এক কাতারে নিয়ে গিয়ে দাঁড় করালো। মানুষ দেখলো যেই দল নিজেদের মুক্তিযুদ্ধের একমাত্র সোল এজেন্ট বলে দাবি করে, তাই 71 সবচেয়ে বড় ক্ষতকে ব্যবহার করছে নিজের দেশের সন্তানদের বিরুদ্ধে। তারা 71কে মানুষের অন্তর থেকে ছিনতাই করতে চেয়েছিল। তারা ভেবেছিল এই চেতনা দিয়ে তারা আজীবন ক্ষমতার মসনদ আগলে ধরে রাখবে। কিন্তু ছাত্র জনতা সেই অপমানের জবাব রাজপথেই দিল। রাজাকার স্লোগানটি হয়ে উঠল স্বৈরাচারকে প্রত্যাখ্যানের জাতীয় ধ্বনি। যেই আগুন তারা মানুষের বুকে জ্বেলে দিয়েছিল, সেই আগুনেই পুড়ে ছাই হয়ে গেল তাদের 16 বছরের অহংকারী শাসন। আজ যখন আওয়ামী লীগের নেতারা বলেন 24-এর সাথে 71কে মেলাবেন না, তখন বলতে হয় 24কে 71-এর দিকে তো আপনারাই টেনে নিয়ে গিয়েছিলেন।
ছাত্রদের অপমান করার জন্য। এরপর যেভাবে ছাত্র জনতাকে হত্যা করা হয় আওয়ামী লীগের নেতৃত্বে, সেটা বারবারই বাংলাদেশের জনগণকে ৭১-এর হানাদার বাহিনীর কথাই মনে করিয়ে দেয়। আজ ১ বছর পর এই জুলাইয়ে স্মরণ করতে হয় জুলাই অভ্যুত্থানকে। জুলাই অভ্যুত্থান বৈষম্যের বিরুদ্ধে ছিল না শুধু, এই অভ্যুত্থান ছিল শব্দের রাজনীতি, চেতনার এক পেশে বয়ানের রাজনীতিকে প্রত্যাখ্যান করারও অভ্যুত্থান। এই অভ্যুত্থান ছিল ইতিহাসকে ব্যবহার করে চালানো দমন পীড়নের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে ইতিহাসের প্রকৃত মালিক জনগণ, কোনো স্বৈরাচারী শাসক বা রাজনৈতিক দল নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।